হ্যালো ডব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডব্লিউবিসিএস প্রো লাইভ বাই অর্ণব স্যার। আর আমরা যেরকমভাবে প্রতিটি বিষয়ের টপিক ধরে ধরে আলোচনা করছিলাম তারই পরের ক্লাস, যেখানে ভারতবর্ষকে অন্যরকমভাবে দেখছিলাম, ভারতবর্ষের ভূগোলকে আমরা অন্যরকমভাবে জানার চেষ্টা করছিলাম। তো রাজ্য ওয়াইজ যে পড়াশোনাগুলো করছিলাম সেখানে আজকে আমরা পরের রাজ্যে চলে আসবো, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ভারতবর্ষের একে বলা হয় হৃৎপিণ্ড, হার্ট অফ ইন্ডিয়া। কেন? তার কারণ ভৌগোলিকভাবে এটা হচ্ছে আর্যাবর্ত আর দক্ষিণাবর্তের মিলন। ভৌগোলিকভাবে আমরা যদি একটু ম্যাপটা দেখে নিই, ভারতবর্ষের উত্তর দিক অর্থাৎ গাঙ্গেয় অববাহিকা অঞ্চলকে আমরা আর্যাবর্ত বলি ঐতিহাসিকভাবে, তাই না? সেইগুলো পড়ো। আর বিন্ধ্যাঞ্চলের পরবর্তী যে অঞ্চলটা তাকে আমরা বলে থাকি দক্ষিণাবর্ত। মূলত উপর দিকে হিমালয়া পর্বতশ্রেণী রয়েছে, আর এইদিকে আরাবল্লী, এইদিকে বিন্ধ্যাঞ্চল, তারপরে ভান্ডের হিল, তারপর কৈমুর হিল, এইদিকে পরেশনাথ, আর এইদিকে রাজমহল। এবং এর দক্ষিণ দিকে আমরা দেখতে পাই, এটা হচ্ছে পুরো বিন্ধ্যাঞ্চল রেঞ্জটা, এটা পুরোটা। এবং এর দক্ষিণ দিকে দেখতে পাই সাতপুরা পর্বতশ্রেণী, টুকরোটাকা হয়ে স্তূপাকারে রয়েছে বলে স্তূপ পর্বত বলি। এই বিন্ধ্যাঞ্চল আর সাতপুরা রেঞ্জ জুড়ে ভারতবর্ষের একেবারে বলা হয় হৃৎপিণ্ড যে জায়গাটা, এটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ একটা সময় ভারতবর্ষের সব থেকে বড় আয়তনের রাজ্য ছিল, যদিও ছত্তিশগড়কে ভেঙে দেওয়ার পর এই রাজ্যের আয়তন ছোট হয়ে যায় এবং সেই নিরিখে বর্তমানে ভারতের সব থেকে বড় রাজ্য হয়ে গেছে রাজস্থান। আমরা এই জিনিসগুলো জানি, কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যের গল্পটা আমাদেরকে আরও একবার ভালো করে জেনে নেওয়া দরকার। জানবো স্যার, মধ্যপ্রদেশের উত্তর দিক, দক্ষিণ, পশ্চিম দিক যদি জানার চেষ্টা করি তাহলে দেখে রাখো উত্তর পশ্চিম দিকে যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে রাজস্থানের বর্ডার। মধ্যপ্রদেশের উত্তর দিক করে যে রাজ্য রয়েছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশের পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে এরকম জায়গায় তোমার রয়েছে মহারাষ্ট্র। মধ্যপ্রদেশের একদম পশ্চিম এবং উত্তর পশ্চিমের মাঝামাঝি জায়গাটায় বলা যেতে পারে একে হচ্ছে গুজরাট কাজ করে রয়েছে। মধ্যপ্রদেশের পূর্ব দিককে ভাগ করে দেওয়া হয়েছে ছত্তিশগড় রাজ্যে, ঠিক আছে? তো এই হচ্ছে মধ্যপ্রদেশের সারাউন্ডিং, ঠিক আছে? এই হচ্ছে মধ্যপ্রদেশের এলাকা যদি বলা যায়। তো মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, এর মাঝখানে ভারতবর্ষের হৃৎপিণ্ড হচ্ছে মধ্যপ্রদেশ। এই কারণেই ভারতের ভৌগোলিক কারণের জন্য একে ভারতের হৃদয় নামে ডাকা হয়। এবং বর্তমানে রাজস্থানের পর ভারতের এটা দ্বিতীয় বৃহত্তম রাজ্য এলাকার দিক থেকে বা আয়তনের দিক থেকে। এবং প্রধান নদী এই রাজ্যে অনেকগুলোই আছে, বাট মেজর রিভার হচ্ছে নর্মদা। প্রধান নদী মধ্যপ্রদেশে হচ্ছে নর্মদা। এটা এই যে একটু আগে দেখাচ্ছিলাম বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বত, এর মাঝ বরাবর জায়গা দিয়ে চলে গেছে নর্মদা নদী। হৃৎপিণ্ডের কশেরুকা বলা যেতে পারে আবার নর্মদা নদীকে। এবং এই নর্মদা নদীর যদি ধরে নেওয়া যায় এইখানকার প্রধান নদী সিস্টেম, তাহলে তার উত্তরাংশকে আমরা বলছি কি আর্যাবর্ত, দক্ষিণাংশকে আমরা বলছি দক্ষিণাবর্ত। মধ্যপ্রদেশে প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে এবং সেখানে বেশ ভালো পরিমাণে জঙ্গল টঙ্গল থাকার জন্য, পাহাড়ি অঞ্চল থাকার জন্য বাঘেদের সহজ সরল বিচরণ
ক্ষেত্র বলা যেতে পারে, এবং সেই কারণে এই রাজ্যের অপর একটা নাম হচ্ছে বাঘ রাজ্য। এবং যেহেতু পাহাড়ি এলাকা, বেশ কিছু কেভ, যেটা অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে আমরা পড়ে আসি, এরকম বেশ কিছু কেভ প্রাচীন ইতিহাসের, মানে কি বলবো, ইতিহাসের উপাদান বয়ে নিয়ে আসছে এই কেভগুলো। যেমন ভীমবেটকা, এখানে ভীমবেটকা পেইন্টিং এর গল্প জানতে পারি আমরা, আদিম মানবের গল্প। একই রকমভাবে আদমগড়, পাঁচমারি, রাইসেন, জাউড়া, বেশ কিছু ঐতিহাসিক জায়গা রয়েছে সেখানে। এদের মধ্যে অনেক কিছু জায়গা হচ্ছে তোমার কেভ। তো এই মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে ভোপাল, এবং এই রাজ্যটা তখন আর কি ছত্তিশগড়কে ভাঙাভাঙি হয়নি, অর্থাৎ অবিভক্ত মধ্যপ্রদেশ তৈরি হয়েছিল 1 নভেম্বর 1956। বাট যখন বর্তমানে ছত্তিশগড়কে ভেঙে দেওয়া হলো, তখন এই আধুনিক মধ্যপ্রদেশ তৈরি হলো 1 নভেম্বর 2000 সালে। এবং অ্যাট প্রেজেন্ট, একটু আপডেট রাখবে পরীক্ষার আগ দিয়ে, মধ্যপ্রদেশে বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে 51খানা। রাজ্য সীমানা আমরা আগেই বলে দিয়েছি, কোন দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি কি রাজ্য অবস্থিত। তো এই রাজ্যের ইম্পর্টেন্ট রিভার সিস্টেমগুলো আমি আগেই বললাম, নর্মদা, কিন্তু অবশ্যই তাপিও থাকবে, বেতোয়া রিভার, কোন রিভার, ঠিক আছে, কম্বল রিভার, ক্ষিপ্রা নদী, কেন, পেঞ্চ, ওয়াঙ্গঙ্গা, ওয়ার্ধা, এগুলো ইম্পর্টেন্ট রিভার সিস্টেম। এবার পাহাড়ি অঞ্চল, নদী আছে স্বাভাবিকভাবে, তাহলে ওয়াটারফল থাকবে, জলপ্রপাত থাকবে। ধোঁয়াধর কিংবা জব্বলপুর কিংবা পাতালপানি কিংবা চাঁচি ওয়াটারফল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধোঁয়াধর জলপ্রপাতটা সব থেকে গুরুত্বপূর্ণ বেশি, কারণ পাঁচমারির নিকটবর্তী এটা, এবং নর্মদা নদীর মধ্যেই রয়েছে, এবং এতটাই বড় জায়গা থেকে এই বিশাল বড় ওয়াটারফলটা নামছে যেন ধোঁয়ায় মগ্ন থাকে, এই ওয়াটার ভ্যাপারগুলো জমে জমে, যেন নামটাই ধোঁয়াধর। আমি আগেই বললাম বাঘ রাজ্য বলা হয় যেহেতু বাঘেদের সহজ বিচরণ ক্ষেত্র এটি, তো সেই কারণেই এখানে বেশ কিছু জাতীয় উদ্যান দেখা যাচ্ছে, যেমন বান্ধবগড়, কানহা, সাতপুরা, সঞ্জাই, মাধব, বনবিহার, ঘুঘুয়া, পান্না, পেঞ্চ। পেঞ্চ টাইগার রিজার্ভের নাম তোমরা জানো, কানহা বা কুনহো এগুলোর নাম তোমরা পড়েছো, বান্ধবগড়ের নাম তোমরা পড়েছো। তো এই রাজ্যের রাজ্য পাখি হচ্ছে প্যারাডাইস ফ্লাইক্যাচার। রাজ্য প্রাণী হচ্ছে বারাসিনহা, যাকে বলা হয় এই জলের মধ্যে বসবাস করা যে লাফি লাফি সোয়াম ডিয়ার যাকে বলে, সেইটা বারাসিংহা। রাজ্য ফুল হচ্ছে ম্যাডোনা লিলি। রাজ্য গাছ হচ্ছে গিয়ে স্টেট ট্রি, বটবৃক্ষ, বানিয়ান ট্রি। আর রাজ্য মাছ হচ্ছে মহাশির। এইগুলো হচ্ছে একদম প্রাথমিক জিকে প্লাস জিওগ্রাফি রিলেটেড টপিক, যেগুলোকে অবশ্যই একবার দেখে যাবে, কারণ যারা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো দাও তাদের তো লাগবেই। আর যেভাবে ডেসক্রিপটিভ প্যাটার্ন ডাব্লিউবিসিএস এ যদি পরবর্তী ক্ষেত্রে চালু হয়ে যায়, তাহলে আপামর ভারতবর্ষের সমস্ত জিনিস যদি জানতে হয়, তাহলে এগুলোকেও ওই নো ইওর স্টেট বলে, সেই জন্যই কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কিন্তু সিরিজ চালাচ্ছি। অবশ্যই যারা নতুন তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে তুমি মজা পাবে যে ভাই আমরা জিওগ্রাফিকে কী রকম আঙ্গিকে পড়ছি, অ্যাজ ইউজুয়াল ভাবে কিন্তু পড়ছি না। তো এই যে মধ্যদেশের গল্প বললাম, সেই মধ্যদেশের যারা স্থানীয় মানুষ বসবাস করে, সেখানে আঞ্চলিক লোকজনের বেশ কিছু আঞ্চলিক ভাষা রয়েছে। সাধারণত সাধারণ মানুষরা হিন্দি ভাষায় কথা বলছে, এছাড়াও ওই যেহেতু তলার দিকে আবার তেলেঙ্গানা ভাগ হয়ে গেছে, সেই জন্য কিছু কিছু লোকজন তেলুগু ভাষা কথা বলে, গোন্ড লোকজন গন্ডি ভাষা কথা বলে, ভিল লোকজন ভিলুদি ল্যাঙ্গুয়েজে কথা বলে, কোরকু, নিহালি, কাট্টো, এরকম ট্রাইবাল লোকজনের ট্রাইবাল ভাষা রয়েছে। এছাড়াও আমরা যেহেতু যখন ভূগোল পড়বো তখন দেখব কি, এই যে খণ্ড খণ্ড টুকরো টুকরো মধ্যপ্রদেশ শুধু নয়, যে বিন্ধ্যাঞ্চল রেঞ্জ যাকে বলি, সেখানে এই যে বললাম বিন্ধ্যাঞ্চল, ভান্ডের হিল, কাইমুর হিল, পরেশনাথ, রাজমহল, এগুলো বললাম না, আরাবল্লী বললাম। আমরা যখন প্লেটু অঞ্চল পড়বো, অর্থাৎ মালভূমি অঞ্চল পড়বো, ভারতের ভৌগোলিক অবস্থানকে নিয়ে আরো বেশি করে আলোচনা করব, তখন দেখবো এদেরই মাঝখানে এখানে মালব মালভূমি বা মালওয়া অঞ্চল রয়েছে। আমরা দেখব বিন্ধ্যাঞ্চল আর ভান্ডার হিলের মাঝখানে এখানে বুন্দেলখণ্ড প্লেটু রয়েছে, মালভূমি রয়েছে। আমরা দেখব ভান্ডার হিল, কৈমুর হিলের মাঝখানে এখানে বাগেলখণ্ড প্লেটু রয়েছে। আমরা দেখব এই পরেশনাথ, রাজমহলের মাঝখানে ছোটনাগপুরের মালভূমি রয়েছে এখানটা। আমরা আবার দেখব এই ভান্ডার হিল, বাগেলখণ্ডের ওপর দিক থেকে এখানটা তোমার রয়েছে হচ্ছে গিয়ে রোহিলখণ্ড, যেটা তোমার ইতিহাসে পড়ো, যে তোমাদের তখন পড়িয়েছিলাম যে
আহমেদ শাহ আবদালি যখন ভারতবর্ষকে বারবার করে অ্যাটাক করছে, তখন এই রোহিলখণ্ডের রোহিল্লা রাজারাই মোটামুটি দিল্লিকে নিয়ন্ত্রণ করত, এবং এই যে শাহ আলম টুকে জবরদস্ত মানে অবস্থা খারাপ করে দিয়েছিল। তো এইগুলো ওই ওই এলাকাটা, ঠিক আছে। এইদিকে আবার মারওয়ার প্লেটু রয়েছে, এইদিকে আবার মেবার প্লেটু রয়েছে। যখন আমরা প্লেটু পড়বো বা পাহাড় পড়বো বা আমরা পর্বত অঞ্চল পড়বো, তখন তো এগুলো দেখতে পাবোই। কিন্তু এই এই যে বিভিন্ন পাহাড়ি এবং মালভূমি অঞ্চল, বুঝতে পারছো, ভারতবর্ষ যখন আমরা ক্লাইমেট পড়বো তখন আমরা কি জানি, ছোটবেলাতে যখন পড়েছি তখন দেখেছি যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রথমে কেরালা অঞ্চলে ঢুকছে, পরে ধীরে 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 সেই যেই মেঘাচ্ছন্ন যে ক্লাইমেট সেটা আস্তে আস্তে ওপর দিকে উড়ে যায় এবং সেখানে বৃষ্টিপাত ঘটায়। যত ওপর দিকে উঠছে তত কিন্তু মাঝ বরাবর জায়গাতে খুব বৃষ্টিপাত দারুণ হবে তা নয়, অর্থাৎ যত ওপর দিকে উঠবে মানে এই বেলটাতে তখন শুষ্ক বাতাস চলে আসবে। তো এখানটা এই পাহাড়ি মালভূমি অঞ্চল হওয়ার জন্য চাষবাস যে খুব উন্নত মানের তা কিন্তু নয়, অর্থাৎ বাঞ্জার ভূমি। এবং এই বাঞ্জার ভূমিতে যেটুকু বৃষ্টিপাত হয় সেই নিরিখে এখানে বেশ কিছু আঞ্চলিক নদী তৈরি হয়েছে, যেমন চম্বল রিভার তৈরি হয়েছে, পরবর্তী রাজস্থান থেকে এখান থেকে চলে আসবে বানাস রিভার, শিপ্রা রিভার তৈরি হয়েছে, এগুলো সবই কিন্তু বর্ষাতি নদী। তো ওই যে চম্বল অঞ্চল একটা মালভূমি, একটা তৃণভূমি, শুষ্ক তৃণভূমি অঞ্চল, যেখানে খুব দারুণ চাষবাস হয় না, মানুষজনের প্রথম থেকে চাকরি বাকরি সবাই সবকিছু নেই। তো অনুন্নত ভৌগোলিক পরিবেশ হওয়ার জন্য সেখানে মানুষজনেরা সময় ডেকয়টি আসতো। তোমরা ফুলন দেবীর গল্প জানো, তোমরা পানসিং তোমার বলে একটা সিনেমা দেখেছো, যে ডাকাতি লোকজন, ঠিক আছে, যে ডাকাইতো লোকজন এখানে আসতো, যখন যখন আগেকার দিনে তো এখানে ট্রেনে করে যেতে গেলে লোকজন ভয় পেত, যখন তখন ট্রেন লুট হয়ে যাবে, ঠিক আছে। তো এই এই জিওগ্রাফিক্যালি এনরিচ নয় বলে এবং রাজনৈতিকভাবে পরে পরবর্তীকালে প্রশাসনিক দিক থেকে মানুষের ইকোনমি ঘুরছে, আস্তে 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 মানুষের জীবন সহযাত্রায় আসছে, প্রশাসন আরো স্ট্রং হচ্ছে, এই সমস্যাগুলো দূর হচ্ছে। কিন্তু ভৌগোলিকভাবে এটা কিন্তু ডাইনামিক জায়গা, তো সেই জায়গাগুলোকে একটু পড়ে নিই। তো এইরকম যে মালভূমিযুক্ত অঞ্চল এবং বেশ কিছু ট্রাইবাল লোকজন এখানে থাকছে, আদিম বসবাস এইসব জায়গায়, সেই নিরিখে আঞ্চলিক কিছু ভাষা রয়েছে। আঞ্চলিক এই উপভাষাগুলো কি কি? মালওয়া অঞ্চলের ভাষা হচ্ছে মালভি, যেটা তোমাদের একটু আগে দেখলাম মালব মালভূমি, তো সেখানকার ভাষা হচ্ছে কি মালভি ভাষা। এছাড়া নিমার ভাষা হচ্ছে নিমাদি, বুন্দেলখণ্ডের ভাষা হচ্ছে বুন্দেলি ভাষা, আর বাগেলখণ্ডের বাগেলখান্ডি ভাষা রয়েছে। তার মানে এটা ওই আঞ্চলিক ভাষা। যেমন আমরা পশ্চিমবাংলার লোকজন দেখবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের এক ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, তুমি যখনই মুর্শিদাবাদে ঢুকবে তখন দেখবে এক ধরনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যখন তুমি নদিয়ায় ঢুকবে তখন এক ধরনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যখন তুমি মেদিনীপুরে যাবে তখন দেখবে এক ধরনের ল্যাঙ্গুয়েজ হয়, আর যখন তুমি বীরভূমে যাবে তখন দেখবে আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ হয়। অর্থাৎ ভাষার যে তারতম্য আঞ্চলিকতা ভেদে, সেটা কিন্তু এখানেও রয়েছে। বুন্দেলখন্ডির অঞ্চলে বুন্দেলি ল্যাঙ্গুয়েজ, বুন্দেলখন্ডি প্রোনাউন্সিয়েশন এগুলো পাল্টে যায়। তো এগুলো হচ্ছে তোমার উপভাষা। এই অঞ্চলের লোকজন বেশ কিছু উৎসব পালন করে, যেমন খাজুরাহোর মন্দির খুব বিখ্যাত ঐতিহাসিক কারণে, তেমনি এখানে কালচারালি কিন্তু খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল পারফর্ম করা হয়, এবং সেটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে কোন রাজ্যে খাজুরাহো ডান্স ফেস্টিভ্যাল পারফর্ম করা হয়। বলে রাখবে এমপি, মধ্যপ্রদেশ। একই রকমভাবে গানগৌর ফেস্টিভ্যাল, গঙ্গা দশমী, হারেলি, সিংহাস, তানসেন, এটা টেনশন নয়, তানসেন, এরে ভাই ঠিক করবি তো একটুখানি লেখাগুলো, তানসেন সঙ্গীত উৎসব, বা তিথিয়াগিরি বিহার উৎসব, কিংবা লোকরং উৎসব, কিংবা লোকরঞ্জন উৎসব, এই উৎসবগুলো কিন্তু এখানকার ফোক ফেস্টিভ্যাল বা কালচারালি পালন করা হয়। এবং এই ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে বেশ কিছু আবার মেলাও কানেক্টেড, যেমন সিংহাস মেলার নাম বললাম, উৎসবের নাম বললাম, তেমন সিংহাস মেলাও হয়। আলমি তাবলিগি ইজতিমা ওখানকার মুসলিম সম্প্রদায়ের উৎসব হয়ে থাকে। এছাড়া রামলীলার মেলা, হীরাভূমিয়ার মেলা, পীর বুধানের মেলা, নাগাজির মেলা, নেতাজির মেলা, জগেশ্বর দেবীর মেলা, অমরকণ্টক, এই যে আমরা বলি সাতপুরা রেঞ্জ, তার সর্বোচ্চ সিংহের নাম কি অমরকণ্টক, এই অমরকণ্টক শিবরাত্রির মেলা, মহামৃত্যুঞ্জয়ের মেলা, পূর্বদিনের মেলা, সবুদ্দিনের মেলা। তো এরকম বহু লোকজন, এছাড়া কালু মহারাজ, সিঙ্গাজির মেলা, ধামনির উৎসব, উরাস বর্মনের মেলা, গাণিতের ঘোড়ার মেলা, বেশ কিছু আঞ্চলিক মেলাও আছে। তো অফবিট যে নামগুলো আছে সেগুলোকে একটুখানি রেখে যেও। মনে করে দিই, যারা নতুন দেখছো এই ক্লাস, ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে সমস্ত নোটগুলো কিন্তু পরপর ক্লাসের পরে দিয়ে দেওয়া হয়। নোট আর ক্লাস মিলেমিশিয়ে পড়ো, আশা করি ডাব্লিউবিসিএসকে যেভাবে পড়তে হয় সেভাবে কিন্তু উঠে যাবে। নেক্সট আমরা যদি একটু দেখে নিই এখানকার আঞ্চলিক
সঙ্গীত যেটা খুব বিখ্যাত সেটা কি স্যার? সেটা হচ্ছে রেলো গান। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। রেলো গান কোন রাজ্যের গান, কোন রাজ্য সঙ্গীত? এটা হচ্ছে রেলো গান, মধ্যদেশের আঞ্চলিক সঙ্গীত। এছাড়া নৃত্যকলার দিক থেকে এ রাজ্য পিছিয়ে নেই, আঞ্চলিকতার দিক থেকে যেমন গৌর নাচ, মুড়িয়া ডান্স, কর্মা, ভাগোরিয়া, বেরেদি, আহিরাই, নৈরাতা, বাধাই, মটকি এই ধরনের ফোক ডান্স কিন্তু পারফর্ম করা হয় এখানে। কারুশিল্প, যেহেতু ভীমবেটকা বা প্রাচীন ভারতের এখানে প্রচুর রাজা বাদশাহ তারা এই পাথর কেটে পাহাড় কেটে ধর্মচারণ করা কিংবা নিজেদের বার্তাকে পোষণ করা কিংবা আরো আদিম যুগে মানুষজন গুহায় যখন বাস করতো তখন তো ভীমবেটকার পেন্টিং করতো তাদের অলস জীবন কাটাবার জন্য, যখন তারা অবসর সময় কাটাতো সেই সময়। তো সেই রকম ভাবেই প্রাচীন যুগ থেকেই কিন্তু এইসব অঞ্চলে দেয়াল চিত্র বা ভিত্তির একটা অন্য মাত্রা আছে। এছাড়া চিপ্পা বাঘ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যান্ড ব্লক প্রিন্টার মানে হাতে তৈরি ব্লক প্রিন্টিং আর কি, এছাড়া বাট্টুবাই পুতুল তৈরি, এগুলো কিন্তু আঞ্চলিকতে খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং স্ট্র্যাটেজিক্যাল পোর্শন থেকে জিওগ্রাফিক্যালি এই কারুশিল্প একটু অফবিট টাইপের টপিক যে কোন রাজ্যে কোনটা আসে এগুলো একটু দেখে নিও। খনিজ পদার্থ এগুলো সব মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুমি স্যার ভাবছো যে এগুলো স্যার কি স্ট্র্যাটেজিকে পড়াচ্ছে, বাবা জিওগ্রাফি রিলেটেড এগুলো যখন কিন্তু মেন্সে দেবে ডাব্লিউবিসিতে তখন কিন্তু মুশকিলে পড়বে। এবং যদি সিলেবাস পাল্টে যায় ডেসক্রিপটিভ হয়ে যায় যখন বলছে, এবং হবেও এটা জেনে রেখে দিও, যখন সিসেট পেপার 1 সিসেট পেপার 2তে এই ধরনের কিন্তু যে কোন তথ্যটি সত্য নয় তখন মুশকিলে পড়বে। আমরা আগে ভাগে কিন্তু প্রতিটা রাজ্যের ডিটেল বলছি। খনিজ পদার্থ যেহেতু পাহাড়ি অঞ্চল, প্রাচীন পর্বতগুলোর মধ্যে পর্বত শ্রেণীগুলোর মধ্যে বিন্ধ্য পর্বত অন্যতম, আর্কিয়ান যুগের পর্বত আমরা জানি। তো ন্যাচারালি এই অঞ্চলে বেশ কিছু খনিজ পদার্থের জন্য তো বিখ্যাত হবে, তাই না? তো সেখানে হীরা, ম্যাঙ্গানিজ, বেলে পাথর, চুনাপাথর, তামা এগুলো পাওয়া যায়। এবং আবার বলে রাখি এই যে জায়গাটা, এই প্রদেশ অঞ্চলটা, অঞ্চলে পাহাড় পর্বত নদ নদী কিংবা বন জঙ্গল থাকার জন্য বেশ কিছু ডাইনামিক জায়গা তৈরি হয়েছে এই মধ্যদেশে। যেমন সাঁচি স্তূপ, ঐতিহাসিক কারণে এটা ঐতিহ্যবাহী স্থান। সেটা ভীমবেটকার শিলাস্তম্ভ বা পেন্টিং সেটা ইম্পর্টেন্ট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে যায় এগুলো। মন্দির খুব ইম্পর্টেন্ট, খাজুরাহো, ঠিক আছে? এখানে বেশ কিছু যে বনভূমি, এখানে বনাঞ্চলে সেগুন গাছ, শাল গাছ, বাঁশ, তেন্দু গাছ এগুলো খুব অ্যাভেলেবেল এখানকার বনাঞ্চলে, ন্যাচারাল ফরেস্টের মধ্যে পড়ে। রামসার সাইড অনেকগুলোই আছে কিন্তু এখানে প্রচুর লেকও রয়েছে, কিন্তু একটি লেক খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভোজ লেক, খুব ইম্পর্টেন্ট। রাজা ভোজ 1 কিন্তু তৈরি করেছিলেন এটা, অর্থাৎ এটা আর্টিফিশিয়াল লেক। এছাড়া এখানকার মাটি কালো মাটি, লাল মাটি, পলি মাটি পাওয়া যাবে, ল্যাটেরাইট মাটি এবং মিক্সচার অ্যালুভিয়াল সয়েল পাওয়া যাবে। কালো মাটি কেন? আমরা এইগুলো সব ভূগোল পড়াবার সময় যখন আরো দেখবো বেশি করে, কারণ আমরা জানি এই বিন্ধ্যাঞ্চল হচ্ছে প্রাচীন মালভূমি অঞ্চল, এই প্রাচীন পার্বত্য অঞ্চল, তলায় সাতপুরা রেঞ্জও রয়েছে। আবার তার মানে সব এগুলো কিন্তু একটা সময় এইসব জায়গায় একটা সময় ওই আগ্নেয়গিরি উৎপাদিত হয়ে সেখানে ভলক্যানিক স্টোরেজ জমা হয়ে তৈরি হয়েছিল পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল। এবার খুব বেসিক কনসেপ্ট যখন আমরা এগুলো আরো পড়বো, শিলা লিথোস্ফিয়ার পড়বো, তখন এগুলো আরো দেখবো যে বেসিক্যালি যে যদি কোনো আগ্নেয়গিরিতে লাভার ডেন্সিটি বেশি হয় তাহলে বুঝতে হবে সেখানে মিনারেলসের পরিমাণ বেশি। আর মিনারেলসের পরিমাণ বেশি হলে, ছোটবেলায় যখন কেমিস্ট্রি পড়ি তখন আমরা কি পড়েছিলাম যে পিএইচ স্কেল বলে একটা জিনিস হয়, সেখানে নিউট্রাল থেকে 7 নাম্বার। যদি মিনারেলসের পরিমাণ বেশি হয় তখন থেকে আমরা বলি বেসিক নেচার, আর যদি দেখা যায় মিনারেলসের পরিমাণ কম তাকে আমরা বলি কি অ্যাসিডিক নেচার। তো অ্যাসিডিক নেচারের যে মিনারেলের যে লাভা হবে, অর্থাৎ মিনারেল যদি কম হয় তখন তাকে আমরা বলবো ইগনাস সল্ট, ইগনিয়াস সল্ট। আর যদি বেসিক থেকে আসে তখন তাকে আমরা বলবো ব্যাসাল্ট, ব্যাসাল্ট রক সিস্টেম, ঠিক আছে? তো এইগুলো যখন আরও পড়বো আমরা রক সিস্টেম, লিথোস্ফিয়ার, তখন সেই জায়গাগুলোতে কনসেপ্টে আরও যাবো। তো প্রাইমারিলি যেহেতু এগুলো অগ্নুৎপাতের দ্বারা লাভা সঞ্চিত হয়ে হয়ে এইসব জায়গায় আর কি পার্বত্য অঞ্চল তৈরি হয়েছে, তো সেই নিরিখেই এখানে ব্ল্যাক সয়েল, অর্থাৎ এই যে এক্সটেনশনগুলো ছোটনাগপুর মালভূমি এইসব অঞ্চলের যে এক্সটেনশন, এই নিরিখেই কিন্তু এখানে এই ধরনের মাটিকে দেখতে পাওয়া যাবে, যেখানে কালো লাল পলিমাটি কারণ নদী পর্বত্য অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়কার্য হচ্ছে, সেই কারণে ল্যাটেরাইট সয়েল, মিশ্র সয়েল এগুলো দেখতে পাওয়া। ফসল যেটুকু চাষবাসের জায়গা আছে সেখানে গম, সোয়াবিন, জোয়ার, ধান, ডাল কিংবা যেগুলো রকমের শস্য, চীনাবাদাম চাষ হয়ে থাকে।
অর্থকরী ফসল বলতে গেলে, ইকোনমিক এগ্রিকালচার বলতে গেলে তুলা, আখ এবং তৈলবীজ ইম্পর্টেন্ট হয়ে যায়। এইখানে যেহেতু প্রাচীন জনজাতির লোক বসবাস করে, শেষ কিছু ট্রাইবাল গ্রুপ পাওয়া যাবে, পরীক্ষায় তো এগুলো খুব বেশি করে দেয়। ট্রাইবাল গ্রুপের নাম যেমন ভাড়িয়া, আনিকা, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো। আগারিয়া, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টার মার্ক রাখো। বাইগা, ভিল, গোন্ড, হালবা, হালবাটা পরীক্ষায় খুব আসে। কারকু, মারিয়া, সাহারিয়া, এগুলো ইম্পর্টেন্ট ট্রাইবাল গ্রুপ। যে কটা দিয়ে সবকটাই ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো স্টার মার্ক দিলাম সেগুলো আরো বেশি করে ইম্পর্টেন্ট। এই মধ্যপ্রদেশে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান রয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যেমন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ভোপালে অবস্থিত, একই রকমভাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট ভোপালে অবস্থিত, একই রকমভাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স ভোপালে অবস্থিত। এছাড়াও জাতীয় সোয়াবিন গবেষণা কেন্দ্র ইন্দোর আর জাতীয় আগাছা সেটাকে রিসার্চ করার জন্য যে সেন্টার গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে জব্বলপুরে অবস্থিত। তো মধ্যপ্রদেশ ভারতের হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে কিন্তু নানা রকম চব্য, নানা রকম গল্প, নানা রকম পাহাড়, ইতিহাস, কালচার এবং সুন্দর রাজ্য একটা। কোনোদিন পারো অবশ্যই ভিজিট করো। চলো আমরা পরের রাজ্যে চলে যাই। পরের রাজ্য আমরা পড়বো মধ্যপ্রদেশের পাশের রাজ্য, মধ্যপ্রদেশ পড়েছিলাম, এরই পাশের রাজ্য চলে আসবে, সেটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে মধ্যপ্রদেশের পাশের রাজ্যের নাম কি? মহারাষ্ট্র। এটা মোটামুটি দক্ষিণ পশ্চিম এরকম জায়গা। তাহলে মহারাষ্ট্রের উত্তর দিকে কি বলবো? এমপি অবস্থিত। মহারাষ্ট্রের উত্তর দিকে স্যার কি অবস্থিত? গুজরাট অবস্থিত। মহারাষ্ট্রের পূর্ব দিকে স্যার কি অবস্থিত? ছত্তিশগড়। মহারাষ্ট্রের পূর্ব দক্ষিণ দিকে স্যার কি অবস্থিত? তেলেঙ্গানা। মহারাষ্ট্রের দক্ষিণ দিকে স্যার কি অবস্থিত? কর্ণাটকা এবং গোয়া। আর পশ্চিম দিকে স্যার কি অবস্থিত? আরব সাগর, কঙ্কন উপসাগর রয়েছে, মানে কঙ্কন পূর্ববর্তী অঞ্চল, গলফ অফ খাম্বাত রয়েছে। তো এইরকম জায়গায় মহারাষ্ট্র অবস্থিত। মহারাষ্ট্র মহারাষ্ট্র ভারতবর্ষের পশ্চিম দিকের একটা রাজ্য এবং এটা ভারতের সব থেকে জনবহুল রাজ্যগুলোর মধ্যে অন্যতম, যেখানে দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য বলা যেতে পারে। এবং মুম্বাই যাকে বলে বর্তমান নাম, সেই মুম্বাই তো সব থেকে বেশি ঘিঞ্জি এলাকা, কারণ ওই বলিউডের যে আকাঙ্ক্ষায় মানুষজন বেশি করে ভিড় করে। সেই 1 মে 1960 সালে আগে এই প্রভিন্সটা যে নাম ছিল গুজরাট মহারাষ্ট্র মিলিয়ে, সেটা হচ্ছে বোম্বাই প্রভিন্স ব্রিটিশ আমলে। কিন্তু 1960 সাল অর্থাৎ স্বাধীনতার পরবর্তীকালে 1 মে এই বোম্বাই যে প্রভিন্স ছিল ব্রিটিশ আমলে, ব্রিটিশ ইন্ডিয়াতে, সেই বোম্বাই প্রভিন্স বিভক্ত হয়ে যারা সংখ্যাগুরু মারাঠি ভাষার লোকজন, ভাষার নিরিখে ভাগ হয়ে যায় একটা মহারাষ্ট্র রাজ্য, আর একটা গুজরাটি ভাষার আধিক্যের জন্য আলাদা হয়ে যায় গুজরাট রাজ্য। তাহলে আগে গুজরাট আর মহারাষ্ট্র মিলিয়ে ছিল বোম্বাই প্রভিন্স। পরবর্তীকালে 1960-র 1 মে গুজরাটি লোকজনকে নিয়ে গুজরাট আর মহারাটি লোকজনকে নিয়ে মহারাষ্ট্র রাজ্য তৈরি। এবং এই যে নতুন মহারাষ্ট্র রাজ্য হলো, তার রাজধানী প্রথমে ছিল বোম্বে, পরবর্তীকালে নাম পাল্টে হয়ে যায় মুম্বাই হয় বর্তমানে মহারাষ্ট্র রাজ্যের রাজধানী। এই রাজ্য মূলত এখানে দুখানা নদী ইম্পর্টেন্ট, দুখানা নয় 3টে নদী বলা যেতে পারে, 4টে নদীও, 2টো নদী ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গোদাবরী, কৃষ্ণা তো আছেই, আর অল্প একটু জায়গা টাচ করে সেটা হচ্ছে নর্মদা হালকা টাচ করেছে মহারাষ্ট্রকে। কিন্তু প্রধান নদী দুটো বলতে গেলে গোদাবরী আর কৃষ্ণার নাম বলতে হবে, তার কারণ এই যে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, সেখান থেকে একদিকে গোদাবরী বেরিয়ে গেছে, ঠিক আছে। তো মারাঠি ভাষার লোকজন, তোমরা জানো তারা ভাষা নিয়ে তখন সচেতন লোকজন, তাকে নিয়ে মারাঠি সর্বাধিক বেশি বলা হয় বলে ওখানকার সরকারি রাজ্যের ভাষা হচ্ছে মারাঠি ভাষা। প্রায় 3,07,713 বর্গ কিলোমিটার হচ্ছে এর এলাকা, এবং তার স্থিতি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন কোন রাজ্য কি কি রয়েছে সীমানা সব বলে দিয়েছি। আচ্ছা, অল্প একটু জায়গা এই আরব সাগরের উপকূলে তোমার রয়েছে, কিন্তু দমনদ্বীপকেও টাচ করে থাকবে, এটা মনে রাখতে হবে। এছাড়া মহারাষ্ট্রের জেলার সংখ্যা বর্তমানে আপডেট করে নিও তোমরা, 35টা রয়েছে।
অবশ্যই তোমার পরীক্ষার আগে আপডেটটা দেখে যেও যে কতগুলো জেলা রয়েছে মহারাষ্ট্রে। এখানকার রাজ্য প্রাণী হচ্ছে ইন্ডিয়ান জায়ান্ট কুইরল, বা যাকে ভারতীয় দৈত্যাকার কাঠবিড়ালি বলা হয়। এছাড়া এখানকার লোকজন যে ফোক ডান্স পারফর্ম করে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লভনি। তো এটা ইম্পর্টেন্ট, লভনি বা লোভানি। বাংলা প্রিন্ট করে দিলে তো অনেক সময় বাঙালি পরীক্ষায় দিয়ে দেয় লাবণী বলে, লাবণী নয়, লাভনি বা লোভানি। এই এই মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতশ্রেণী থাকবে, এটা বুঝতেই পারছো। পশ্চিমঘাট পর্বতশ্রেণীর বড় সড়ো একটা শুরুয়াত হচ্ছে, মানে তাপি নদীর পরবর্তীকালে উত্তর দক্ষিণ দিক থেকে তাপি নদীর যে অববাহিকা অঞ্চল, সেখান থেকেই এই পশ্চিমঘাট পর্বত শ্রেণী শুরু হয়ে যাচ্ছে তার জার্নি। তো এই অঞ্চলে পশ্চিমঘাটের বনভূমি দেখতে পাওয়া যাবে, এবং কিছু জায়গায় বেশ কিছু এই শিফটিং যে এগ্রিকালচার তার প্রভাব দেখা যাবে। এই অঞ্চলে কোলহাপুর বলে যে এলাকাটা মহারাষ্ট্রের, কোলহাপুর, সেখানে নিপানি অঞ্চলে তামাক চাষ হয়ে থাকে। এছাড়া নাগপুর বেল্টে লেবু, কমলা লেবু চাষ হয়ে থাকে। এছাড়া খান্দেশ যে অঞ্চলটা, এখানে খান্দেশে আঙুর চাষ হয়। নাসিককে পেঁয়াজ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তো বেশি করে আসে। সারা ভারতবর্ষেই বলতে গেলে ভারতবর্ষের বাইরেও পেঁয়াজ সাপ্লাই হয়ে থাকে কিন্তু নাসিক থেকে। পেঁয়াজের দাম বেড়ে গেলে নাসিকের প্রোডাকশন কম, এটা বুঝতে হয়। এছাড়া আহমেদনগর, সোলাপুর, কোল্হাপুর আখের জন্য বিখ্যাত, আখ চাষ ভালো হয়। আমরা যদি দেখে নিই এই মহারাষ্ট্রের মারাঠি ভাষা ছাড়াও কি আঞ্চলিক ভাষা আছে? আছে ভাষা, যেমন অহিরানি ল্যাঙ্গুয়েজ, মালভানিন ল্যাঙ্গুয়েজ, বারহাদি ল্যাঙ্গুয়েজ, কোঙ্কানি ল্যাঙ্গুয়েজের প্রভাব কিন্তু আঞ্চলিক উপভাষা হিসাবে দেখতে পাওয়া যায় মারাঠি প্রথম ভাষা হওয়া সত্ত্বেও। এই মারাঠা অঞ্চলে বেশ ট্রাইবাল লোকজন আছে, যেমন পারধি, কোন্ড, গোন্ড, ভিল, আন্ধ, বর্দা, পাওচা, ভাটরাত, ভুঞ্জিয়া, বিজয়ওয়াট, ধনওয়ার, ধোদিয়া, এই ধরনের ট্রাইবাল গ্রুপ কিন্তু এই মারাঠি অঞ্চলে দেখা যায়। পরীক্ষার জন্য যদি বেশি করে মনে রাখতে হয়, একটু মার্ক করে দিই, এটা হচ্ছে পারধি, ভাটরা, পাওচা, ঠিক আছে, বর্দা, ধোদিয়া, এটা পরীক্ষার জন্য বেশি করে ইম্পর্টেন্ট। এগুলো টিপিক্যালি পরীক্ষায় আসে যে কোন রাজ্যের ট্রাইবাল গ্রুপ। যেহেতু পশ্চিমঘাট পর্বতশ্রেণী রয়েছে, সাতপুরা পর্বতশ্রেণী রয়েছে, সেই জন্য বেশ কিছু পাহাড়ি মানে জায়গা, যেমন দার্জিলিং পশ্চিমবঙ্গের লোকে ঘুরতে যায়, হিল স্টেশন যাকে বলে, সেরকম বেশ কিছু পাহাড়ি স্টেশন বা হিল স্টেশন রয়েছে এখানে, যেমন মহাবলেশ্বর, পাঁচগানি, মাথেরান, মহিষমাল, ভীমশঙ্কর, লোনেভালা। লোনেভালা তো তোমরা জানোই যে মুম্বাই থেকে পুনে আসার সময় লোনেভালা বলে একটা অঞ্চল আছে। খন্ডালা, তামহিনী ঘাট, এগুলো সব পাসের নাম, মানে পশ্চিমঘাট পর্বতে একটা জায়গায় তামহিনী। ওরা গোয়ার সাইডে কর্ণাটকে যাওয়ার সময় তামহিনী পাওয়া যায়। পানহালা, গাগানবাদ্দা, মালসেজ ঘাট, আম্বলি হিল স্টেশন, তোরনমাল, ভান্দারদা, চিলদারা, এগুলো চিখালদারা, এগুলো দেখা যায়। ওরা যখন ওই ওই পার্টিকুলার মারাঠা শক্তির যখন ইতিহাস পড়বে, তখন দেখবে এসব জায়গায় বেশ নাম কমন কমন পাচ্ছ। বেশ কিছু ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি স্যার এখানে রয়েছে, যেমন ভীমশঙ্কর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, রাধানগরী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সাগেশ্বরী, নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা পরীক্ষার জন্য খুব আসে। নাগজিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, নাভিগাঁও ন্যাশনাল পার্ক পরীক্ষার জন্য খুব আসে। টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ, টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ প্রথম ভারতবর্ষে 16 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এখানে ভারতের প্রথম বাঘেদের চলাচলের জন্য ফুট ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল। এরা চিখালদারা, মেলাঘাট টাইগার রিজার্ভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কাস, দ্য পেঞ্চ, এটা পরীক্ষার জন্য আসে। রেহারকড়ি ব্ল্যাকবাক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বা কার্নাল পাখি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মানে পাখি স্যাংচুয়ারি বা বার্ড স্যাংচুয়ারি যাকে বলা। পেনগঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, পাটেশ্বর আইল্যান্ড, এগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি অ্যান্ড ন্যাশনাল পার্ক। মনে রাখতে হবে নাভিগাঁওটা, মনে রাখতে হবে টাডোবা আন্ধারিটা, মনে রাখতে হবে মেলঘাট টাইগার রিজার্ভকে, পেঞ্চকে মনে রাখতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে নাগজিরা। এগুলো মেনলি মনে রাখো, বাদ বাকিগুলো মনে রাখতে পারা তো উচিত, কারণ তুমি যখন ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিসের অ্যাসপিরেন্ট। এই অঞ্চলে বেশ কিছু গুহা আছে, কারণ সাতপুরা অঞ্চলের মধ্যে পড়ছে, যেমন অজন্তা, করলা, ভাজে ও বেডস, এলিফ্যান্টা কেভ, ইলোরা কেভ, পুরা কেভ, মাঙ্গিটুঙ্গি, খোরা কেভ, এগুলো ইম্পর্টেন্ট। তো তোমরা জানোই অজন্তা কেভ, ইলোরা কেভের নাম, কিন্তু এলিফ্যান্টা কেভের নাম তোরা পরীক্ষায় আসেই যে কোন রাজ্য। মহারাষ্ট্র, শিবাজি, কিংবা মুম্বাই, মহাবলেশ্বর, কিংবা লোনাভালার যে ওয়াটারফল,
ঔরঙ্গাবাদের যে যে স্ট্রাকচার, আর্ট অ্যান্ড কালচার, প্রাচীন এই যে রায়গড় ফোর্ট মারাঠা শিবাজি তৈরি করেছিলেন এবং চোখে চোখ মেলে তা লড়াই করেছিলেন মুঘলদের সঙ্গে, এর তো ইতিহাস আমরা প্রায়শই বিভিন্ন রকম সিনেমার পদ্ধতি দেখি বা ইতিহাসও পড়েছি। আর মুম্বাইয়ের যে হাতছানি সেটা তাকে অস্বীকার করতে পারে না। আর ওই পার্শ্ববর্তী অঞ্চলে যে বিচগুলো রয়েছে, দমনদিউ কিংবা নাগরা হাভেলি, কিংবা পরবর্তীকালে মুম্বাই থেকে একটুখানি দূরে গেলেই গোয়া চলে যাওয়া যায়, কিন্তু সবই ডাইনামিক জায়গা। সাতপুরা এবং পশ্চিমঘাটের মাঝখানে একটা পশ্চিমতম অঞ্চল, যেখানে পার্বত্য এবং সমুদ্র অঞ্চল দিয়ে ভারতের পশ্চিমতম রাজ্য, যা একটা ডাইনামিক সিচুয়েশন রাজ্যেরও রয়েছে। তো আমরা এরকমভাবেই রাজ্যগুলোকে ধরে 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 পড়ার চেষ্টা করছি, যেখানে আমরা ভারতবর্ষের প্রতিটা রাজ্যের যে ডাইনামিক জিওগ্রাফি সেটা একবার দেখে নেব, এবং তারপর আমরা টিপিক্যালি যেরকমভাবে পড়ার দরকার সেগুলো তো পড়বই, বাট ভিন্ন স্টাইলে ভারতের ভূগোলকে পড়বো এবং পশ্চিমবঙ্গের ভূগোলকেও পরবর্তীকালে পড়বো। তো চর্চা করো, তার কারণ আমি কন্টেন্টের ওপর জোর দিচ্ছি। তোমরাই ভরসা, কারণ তোমরাই পরীক্ষা দেবে এবং তোমরা চর্চা করে নিজেকে প্রমাণ করবে যে ডাব্লিউবিসিএস আমাদেরকে চর্চা করতে হয়। আমি শুধু তোমাদেরকে দেখার ভঙ্গিমা দেখার চেষ্টা করছি, যেখানে সত্যি সত্যি সিভিল সার্ভিসকে কী করে ভাবতে হয় বা চর্চা করতে হয়। আজকে অবধি রাখলাম, পরের ক্লাসে পরের রকমভাবে নয় দেখা দেখি হবে বা চর্চা করার চেষ্টা করা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।